রহিমা খালাকে ছুটি দিয়ে মিঠির ফ্রেন্ডরা কিচেনে রান্নাবান্না করছে। আজ তন্দুরি চিকেন করবে। গোপিকারা তো আবার গরুর মাংস খাবে না। ওরা না খেলে বাকিদের মুখে কিভাবে উঠবে, তাই চিকেন তান্দুরি করবে যাতে সবাই খেতে পারে। সবাই মিলে নানান কথা বলতে বলতে রান্নাবান্না করছে। দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে যাবে ওরা। মোশাররফ সাহেব মলিন মুখে বসে আছেন সোফায়। শেহজাদের সাথে মেপে মেপে টুকটাক কথা বলছিল। তবে শেহজাদ বুঝতে পারল মোশাররফ সাহেবের মন ভালো নেই, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। শেহজাদের সাথে মিঠিকে স্বাভাবিক ব্যবহার করতে দেখে মোশাররফ সাহেব আর কিছু ভাবতে পারলেন না। এত সহজেই এমন একটা ছেলেকে মিঠির পক্ষে কিভাবে মেনে নেওয়া সম্ভব? এটা পরবর্তী কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো? সেই টেনশনেও তিনি বুঁদ হয়ে রইলেন। কাছে এসে মিঠি বসল। তোমার মন খারাপ কেন আব্বু? কিছু না। কিছু নিয়ে চিন্তা করছো? ওই তোমাকে নিয়ে একটু। চিন্তার কিছু হয়নি আব্বু। শেহজাদ তার সব জেনে শুনেই তাকে মেনে নিয়েছি আব্বু। আর কিছু বলতে পারলেন না। মেয়ে যদি মেনে নেয় তাহলে উনি আর কি করতে পারবেন? দুপুরে খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে গেল ওরা। সারাদিন মিঠি স্বাভাবিক আচরণ করেছিল বাবা এবং শেহজাদের সাথে। পরের দিন সকালে মোশাররফ সাহেবের অফিসে থাকলেও যায়নি। চিন্তামগ্ন হয়ে সোফায় বসে রইলেন। বারবার দেয়াল ঘড়িতে সময় দেখছেন। এই তো আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই এসে পড়বেন আহসান সাহেব। শেহজাদ রেডি হয়ে অফিসে যেতে নেয়। আচমকা কলিং বেল বেজে ওঠে। মিঠি নিজেই ডোর খুলতেই দেখল আহসান সাহেব দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 24 ঘন্টার অধিক জার্নি করে তিনি সবে পৌঁছালেন। কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ল মামার বুকে। যদিও এমনটা প্রতিবার হয়, তাই তিনি সামলে নিলেন। আবেগে আপ্লুত হয়ে মামার বুকে মুখ ডুকরিয়ে কাঁদতে লাগলো মিঠি। ভেতরে ঢুকেন আহসান সাহেব। মিঠির কান্না থামানো যাচ্ছিল না। লক্ষ্য করলেন মোশাররফ সাহেব দাঁড়িয়ে আছেন, ভয়ার্ত চোখ মুখ। ওনার থেকে একটু দূরে শেহজাদ দাঁড়িয়ে। শেহজাদকে ঠিক চিনতে পারলেন না। মাথা নুইয়ে সালাম দিলেন মোশাররফ সাহেব। শেহজাদও দিল। শেহজাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলেন। ওকে মিঠি? আমতা আমতা করে মোশাররফ সাহেব বললেন, আমি বলছি মিঠি তুমি যাও। কি বলবে তুমি? মানে? মোশাররফ সাহেবের মুখের দিকে তাকিয়ে রইলেন আহসান সাহেব। শেহজাদ বুঝতে পারল অবস্থা বেশ সুবিধার নয়, বরং সে এখান থেকে চলে গেলে ভালো হয়। শেহজাদ মিঠিকে বলে চুপচাপ বেরিয়ে যায়। এটাই ভালো মনে করল। যতটুকু বুঝতে পারল মিঠির মামা হয়। রাগের বশবর্তী হয়ে যদি কোনো অপমান করে ফেলে তাহলে সেটা শেহজাদ মেনে নিতে পারবে না, খুব কষ্ট হবে। তার চেয়ে বরং তার পেছনে যা ইচ্ছে তাই করুক। তপ্তশ্বাস ফেলল শেহজাদ। চলে গেল অফিসে। ওই ছেলেটা কে? মোশাররফ এখানে কেন? মিঠির স্বামী ফট মাথা নুয়ে ফেললেন। জি ভাইজান। স্তব্ধ এবং বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন মোশাররফ সাহেবের মুখের দিকে। মনে হয় না মিথ্যে বলেছে। এ কি করে সম্ভব? মোশাররফ সাহেব কিছু বলতে পারলেন না। কাঁচুমাচু করতে লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে কিভাবে কি হলো? মিঠি এইসব কি শুনছি? মাথা নাড়ালো মিঠি। মিঠিকে ছাড়িয়ে আচমকা মোশাররফ সাহেবের দুই বাহু চেপে ধরলেন। আমি ঠিক বুঝলাম না মোশাররফ, কিসের স্বামী কিসের কি? কি হচ্ছে এইসব? কিভাবে বিয়েটা হয়েছে সেটা বলে দিলেন মোশাররফ সাহেব। বাজ পড়ল ওনার মাথায়। এটা কিভাবে সম্ভব? ভাবতে লাগলেন আহসান সাহেব। মানে একে তো কালো আলকাতরা ও বোধহয় ফেল করবে।
দ্বিতীয়ত পেটের মধ্যে একটা ভুঁড়ি, তৃতীয়ত কেমন স্বাস্থ্য, আর বয়স্ক, আবার নাকি ডিভোর্সি, লাস্ট সন্তানও নাকি হবে না। মানে একটা মানুষের মধ্যে এত খুঁত থাকলে এটা কি মানা যায়? কখনো না। গায়ের রংটা না হয় বাদ, কিন্তু ডিভোর্সি, সন্তান হবে না, আরও মিঠির চেয়ে বয়সে অনেক বড়। সব কিছুর একটা লিমিট থাকা প্রয়োজন। পৃথিবীতে ছেলের কি এতই অভাব যে এমন ছেলের কাছে বিয়ে দিতে হবে? মাথায় হাত দিয়ে সোফায় বসলেন। গলা শুকিয়ে গেল ওনার। একদম শান্ত গলায় বললেন, এইসব আমি কি শুনলাম? আর আজ এতদিন পর আমাকে কেন জানানো হলো? চিন্তায় চোখ বন্ধ করে বসে রইলেন আহসান সাহেব। আচমকা বলে উঠলেন, মেয়ের জীবনে তোমার ভূমিকা কি মোশাররফ? কিছু বলতে পারলেন না তিনি। মিঠিকে রেখে এবার চেঁচিয়ে উঠলেন, কি জিজ্ঞেস করেছি বলো, উত্তর দাও। মাথা নুইয়ে রাখলেন মোশাররফ সাহেব। আমার বোনের বাড়ি গাড়ি সব রেখে এইটুকুন মেয়ে সেই ক্লাস 6 থেকে বাড়ির বাইরে একা একা বড় হয়েছে, তাও কিনা তোমার দ্বিতীয় স্ত্রীর মানসিক টর্চারে। সেখানে তুমি এবং তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিবারের ওর জীবনে কি কি অবদান রয়েছে। আমার বোনের বাড়ি গাড়ি সব রেখে এইটুকুন মেয়ে সেই ক্লাস 6 থেকে বাড়ির বাইরে একা একা বড় হয়েছে। মাথা নুইয়ে রাখলেন মোশাররফ সাহেব। কিছু বলতে পারলেন না তিনি। মিঠিকে রেখে এবার চেঁচিয়ে উঠলেন, কি জিজ্ঞেস করেছি বলো, উত্তর দাও। তাও কিনা তোমার দ্বিতীয় স্ত্রীর মানসিক টর্চারে। সেখানে তুমি এবং তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিবারের ওর জীবনে কি কি অবদান রয়েছে সব তো ছেড়ে দিয়েছি। দখল করে ভোগ করছে করুক। আজ এতগুলো বছর যাবৎ অন্যায়ভাবে ভোগ করছে, আমিও স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, কিছুই বলিনি, শুধু মেয়েটার জীবনের নিরাপত্তার কথা ভেবে। সব কিছুর বিনিময়ে যদি মেয়েটা একটু ভালো থাকে সেই জন্য। কিন্তু এখন তো দেখছি এতদিন দুধকলা দিয়ে সাপ পুষেছি মেয়েটার জীবন বরবাদ করার জন্য। এক নাগাড়ে সবগুলো কথা বলে তপ্তশ্বাস ফেললেন আহসান সাহেব। মৌন রইলেন কিছুক্ষণ, ফের বলতে লাগলেন, সামনেই মেয়েটার পরীক্ষা, কিভাবে ভালো রেজাল্ট করবে সেই টেনশনে শেষ হয়ে যাচ্ছি আমি। আর তাও কিনা এমন একটা সময় এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো জালিমগুলো। তুমি থাকতে এমনটা কিভাবে করলো মোশাররফ, উত্তর দাও। এবারে চেঁচিয়ে উঠলেন আহসান সাহেব, কেন মেয়েটার জীবন ছারখার করে দিলে তোমরা সবাই? কেন? মানলাম বিয়ে দিয়ে তারা দায়িত্ব পালন করতে চেয়েছিল, কিন্তু তাই বলে এমন? সব কিছুর একটা লিমিট আছে এবং থাকা প্রয়োজন বলে মনে করি। শ্বাস আটকে বসে রইলেন মোশাররফ সাহেব। আমার ভাগ্নির জীবনসঙ্গী নির্বাচন করার দায়িত্ব তো কাউকেই দেইনি আমি। এত বড় সাহস কি করে হয়? কিছু বলতে পারলেন না তিনি। কি আর বলার আছে, সব তো ঠিকই বলেছে। চোয়াল শক্ত করলেন আহসান সাহেব। আমার বোনের বাড়িতে যখন তার মেয়ের জায়গা হয় না, তাহলে সেই বাড়িতে থাকার রাইট কারোরই নেই। মোশাররফ, তুমি এক্ষুনি এই মুহূর্তেই আমার এই বাসা এবং আমার বোনের বাসা থেকে বেরিয়ে যাবে। তোমার যদি কানাকড়ি সমপরিমাণ আত্মসম্মান বোধ বলে কিছু থাকে, তাহলে তুমি আজকের পর আমার বোনের বাড়িতে আর পা রাখবে না। এবার যেখানে খুশি সেখানেই থাকতে পারো। মেয়েটার 18 বছর পূর্ণ হোক, তারপর এই বাড়ি ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দিব। যেই বাড়িতে আমার বোনের মেয়ে থাকার জায়গা হয় না, সেই বাড়িতে মিথ্যা অপবাদ দিয়ে একটা নিষ্পাপ মেয়েকে একটা ডিভোর্সি ছেলের সাথে জোর করে বিয়ে দেয়, সেই বাড়ি আমি আর আস্ত রাখবো না। এতিমখানার জন্য দান করে দেব। এই তো আর কয়েকটা দিন, এজন্যই চুপ করে আছি এতগুলো বছর। মুখ খুললেন মোশাররফ সাহেব। ওরা বাড়িটা নিয়ে নিজের নামে নিতে চায়। চেঁচিয়ে উঠলেন আহসান সাহেব। বললেই হয়ে গেল? সাহস কত? বললেই আমার বোনের সম্পত্তি ওদের দিয়ে দিব? এত সোজা?
স্বপ্ন দেখতে বলো গিয়ে যাও। আমি আপন ভাই হয়ে আমার বোনের বাড়ির 1 পয়সা সমপরিমাণ কখনো ভোগ করিনি, করার চিন্তাও করিনি। কখনো এই বাড়ি গাড়ি কিংবা ধন সম্পত্তির উপর লোভও করিনি। আল্লাহ আমায় যথেষ্ট দিয়েছেন। উল্টো আমি নিজের বাড়ির অর্থাৎ এই বাড়ির 1 কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট আমি তোমার মেয়েকে দিয়ে দিয়েছি। 18 বছর পূর্ণ হলে এই ফ্ল্যাটটাও ওর নামে দিয়ে দিব। আজ একটা সত্যি কথা বলি শোনো, আমি চাইলে স্বেচ্ছায় মিঠির থেকে আমার বোনের বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব কিছু নিতে পারি, কোনো প্রেশার ক্রিয়েট ছাড়াই। আমি চাইলে তুমি বাদ মিঠি কখনো না করতেও পারবে না। এতটাই বিশ্বাস করে সে আমাকে। কিন্তু আমি লোভী নই। আর ওরা আমার বোনের বাড়ি নিয়ে নিবে এত সোজা? কিছু বলতে পারলেন না মোশাররফ সাহেব। মিঠির সৎ মামাদের যে দাপট, এদের দাপটের সঙ্গে টেক্কা দেওয়া যেন তেন কাজ নয়। মিঠিমণি মামার বুকে মুখ গুজে নীরবে মাথা নাড়ালো। সামনে তোমার 18 বছর পূর্ণ হবে। তুমি তোমার মায়ের সকল সম্পত্তির মালিক হবে। তোমার সৎ মামারা জাল দলিল বানিয়ে তোমার থেকে সব লিখিয়ে নিয়ে যাবে কৌশলে। তুমি টেরও পাবে না। তাই বলে দিচ্ছি, খবরদার ভুলেও কোথাও সাইন করবে না। তোমার বাবাকেও আজ থেকে বিশ্বাস করবে না, কারণ তোমার বাবাকে ইউজ করবে ওরা। তাই কোথাও সাইন করার আগে ভালো করে পড়ে নিবে। এবার সেটা যাই হোক, পরীক্ষার অ্যাসাইনমেন্ট হলে সেটাও। এরপর এই বাড়ির কি হাল করি দেখো। সরকারি তহবিলে দান করে সোজা এতিমখানা বানিয়ে ফেলবো। দেখি সরকারের সাথে পারে কিনা। কুকুর বিড়াল ভোগ করার চাইতে নিরীহ মানুষের কল্যাণের জন্য দান করাটাই উত্তম বলে মনে করি। মাথা নাড়ালো মিঠি। তার মামা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরা খাতুনের ভাইদের জন্য তারা টিকতে পারবে না। তার চেয়ে এতিমখানা কিংবা বৃদ্ধাশ্রম হয়ে গেলে অনেক মানুষের একটা আশ্রয়স্থল হবে, মাথা গোজবার ঠাঁই হবে। মোশাররফ, জি। এই ছেলের সাথে মিঠিমণির সংসার করবে না। ডিভোর্সের ব্যবস্থা করো আজই, এক্ষুনি। ওই ছেলেটাকে আসতে বলো, কুইক। এই মুহূর্তেই আমার সামনে ডিভোর্স হবে, ফোন করো। ভয়ে ভয়ে শেহজাদকে ফোন করলেন মোশাররফ সাহেব। শেহজাদ অফিসেই যাচ্ছিল। মাঝপথে ফোন পেতেই ফিরে আসে। তবে ভীষণ চিন্তা হচ্ছে, তার মনে কু ডাকছে। ধারণা করল ভালো কিছু হবে না। আধা ঘন্টা পর ধীর পায়ে বাসায় ফিরল। মোশাররফ সাহেব মাথা নিচু করে সোফায় বসে আছেন। বাসায় ঢুকতেই শেহজাদের দিকে তাকালেন অসহায় মুখে আহসান সাহেব। এত সুন্দর ফুটন্ত পরীর মতো একটা মেয়েকে কোন রুচিতে এমন ছেলের কাছে বিয়ে দিয়ে সর্বনাশ করলো ভেবে পেলেন না তিনি। এইসব কি? আফসোস, ওনার মাথায় যন্ত্রণার উদ্রেক হলো। তিনি বিশ্বাস করেন সব মানুষ তো আল্লাহর সৃষ্টি, কিন্তু তাই বলে ছোট অল্প বয়সী একটা মেয়ের সাথে এমন ছেলে মানতে পারলেন না তিনি। এটা মানার বিষয়ও না। মেয়েটার এখনও সারা জীবন পড়ে আছে, কত কি করার বাকি আছে। বসো। মুখোমুখি বসলো শেহজাদ। মিঠি তার মামার বুকের সাথে লেপ্টে রইল। কাঁদছে নাকি স্বাভাবিক বোঝা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। তবে শেহজাদের খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে। তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। জি বলুন। তোমাদের বিয়ের ব্যাপারে সব শুনেছি। মাথা নুইয়ে রাখল শেহজাদ। লজ্জাও লাগলো যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে সেটা কাউকে বলার মতো নয়। খুবই বিভ্রান্তকর এবং লজ্জাজনক একটি ঘটনা। ধূপ ধূপ করে তার বুকটা সমানে কাঁপছে। তোমাদের বিয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। যেহেতু মিঠিমণির এখনো 18 বছর হয়নি, এছাড়াও কেবল ধর্মীয় নিয়মানুযায়ী বিয়ে হয়েছে তোমাদের, সেহেতু আমি চাই এই মুহূর্তে 3 তালাকের মাধ্যমে মিঠিমণিকে তুমি মুক্তি দাও, আর তা এক্ষুনি।
তড়াক করে লাফিয়ে উঠল শেহজাদের বুকটা। ঘামতে লাগলো সে। কেমন অস্থির, অসহ্য লাগছে সব। দেখো, তুমি মিঠিমণির বয়সে অনেক বড়, সম্ভবত 20 বছরের। তোমার সাথে মিঠিমণির সংসার করা সম্ভব নয়। তাই আমি চাই মিঠিমণিকে ডিভোর্স দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। এখন সময় নষ্ট না করে 3 বার তালাক বলে দাও। আহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল শেহজাদ। এই যে তালাকের কথা বলে দিল, কি অবলীলায়! আচ্ছা, ওনার বুক কাঁপল না? কিন্তু শেহজাদের বুকটা তো ওই শব্দটি কর্ণগোচর হওয়া মাত্রই কাঁপছে। যদি সেটা কাউকে দেখানো অসম্ভব, এমনটা জানলে আজ সে এই এলাকায় পাও মারাতো না। কি হলো বলো? টাইম ওয়েস্ট করো না। হাতঘড়িতে সময় দেখলেন আহসান সাহেব। কোমল গলায় বলল, মিঠির সাথে একটু কথা বলতে চাই আঙ্কেল। কিসের কথা? বিব্রত বোধ করল শেহজাদ। ডিভোর্সের ব্যাপারে ওকে একটা প্রশ্ন করতে চাই। ও ছোট মানুষ, ও ডিভোর্সের ব্যাপারে কি বুঝবে? প্লিজ আঙ্কেল। শোনো, ওর এখনও নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো বুঝ হয়নি। যা বলার আমি বলে দিয়েছি। আমার কথাই শেষ কথা। ও কি সত্যি ডিভোর্স চাই? না চাওয়ার কি আছে? কোন গুণে, কোন রুচিতে তোমার সাথে থাকবে? কোন যোগ্যতা আছে তোমার? অসহায়ত্ব বোধ করল শেহজাদ। জীবন তাকে এ কোন পরিস্থিতিতে নিয়ে এলো? কি ছিল, কি হলো? শেহজাদ স্বীকার করে মিঠির স্বামী হওয়ার যোগ্যতা তার নেই। মিঠি আর সে আকাশ পাতাল ব্যবধান। কিন্তু তবুও একটা আশা রাখে অসহায় কণ্ঠে। আবার মিঠিকেই জিজ্ঞেস করলো, মিঠি, তুমি একবার বলো, তুমি কি ডিভোর্স চাও? বলতেই গলা কেঁপে উঠল। কিছু বলল না মিঠি, পূর্বের মতোই রইল। শেহজাদের বুকটা ভেঙে যাচ্ছে, বুকের ভেতরে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মিঠির এই নীরবতা, এমন রূপ মানতে কষ্ট হচ্ছে। নীরবতা নাকি অনেক সময় সম্মতির লক্ষণ হয়। মিঠি কি তাহলে সত্যি ডিভোর্স চায়? কিন্তু শেহজাদের কষ্ট হচ্ছে, পারবে না মিঠিকে তালাক দিতে। বুকটা ফেটে যাচ্ছে, ভেতরে অদৃষ্ট রক্তক্ষরণ হচ্ছে। তবে কি মিঠিকে ভালোবাসতে শুরু করেছে শেহজাদ? উত্তর এলো হয়তো। ছলছল নয়নে তাকালো। মিঠি, কথা বলো প্লিজ। একই রকম ভঙ্গিতে রইল মিঠি। ও কি বলবে? আশ্চর্য, আমি তো বলেছি আমার কথার উপর কোনো কথা নেই। আমি মিঠির একমাত্র গার্জিয়ান। ওর মা মারা যাওয়ার পর আমি এবং আমার স্ত্রী ওকে মানুষ করেছি যতদিন দেশে ছিলাম। মিঠির প্রতি তার বাবার কোনো অবদান নেই বলা যায়। এই পর্যন্ত মিঠির সব কিছুতেই আমি অবদান রেখেছি, যেমনভাবে যতটুকু পেরেছি। ওর ভরণ পোষণ সহ পড়াশোনার যাবতীয় সকল খরচ আমি বহন করছি। জন্ম দিলে পিতা হওয়া যায় না, তাই যার সিদ্ধান্ত নেওয়ার আমিই নিব। মিঠি আমার রক্তের সন্তান নয়, কিন্তু আমার সন্তানের থেকেও কোনো অংশে কম নয়। মিঠি মোশাররফের সন্তান নয়, আমার বোনের সন্তান, আমার সন্তান। বুকটা স্যাঁত করে উঠল মোশাররফ সাহেবের। মাথা নুইয়ে রইল নীরবে। সবার আড়ালে চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কথায় আছে মেয়েদের পেটে বাবু আসার সাথে সাথেই তার মাতৃত্ববোধ চলে আসলেও ছেলেদের পিতৃত্ববোধ আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। তবে দেরিতে আসলেও তা আমরণ পর্যন্ত থাকে। মা হওয়া কঠিন, তবে বাবা হওয়াটাও কিন্তু খুব কঠিন। যে 1 মাইল হেঁটে 20 টাকা বাঁচিয়ে তোমাকে চিপস কিনে দেয়, সেই তো বাবা। যে নিজের সারাটা জীবন বিলিয়ে দেয় তোমার ক্যারিয়ার গড়তে, সেই তো বাবা। তবে হ্যাঁ, সব বাবারা বাবা হতে পারে না। হুমায়ুন আহমেদের একটা কথা শুনেছিলাম, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবো, মোশাররফ একজন খারাপ বাবা, বিশ্বের খারাপ একজন মানুষ। অপমানে
থমথমে হয়ে গেল মোশাররফ সাহেবের মুখটা। জিদ থেকে আহসান সাহেব এসব বলছেন তা তিনি জানেন। সত্যিই কি তিনি খারাপ বাবা? তবুও একবার ওর মুখ দেখে জানতে চাই। আঙ্কেল, বলেছি না আমার সিদ্ধান্তের উপর কোনো কথা নেই। দ্রুত তালাক বলো।